সুমনা রঞ্জনবাবু ও ললিতা দেবীর একমাত্র মেয়ে ছিল। রঞ্জনবাবু পেশায় একজন কাঠুরে ছিলেন, কিন্তু ইদানিং করে তার বয়স হয়ে যাওয়ায় তিনি আর জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করতে পারতেন না। এদিকে সংসারে টাকা পয়সা টান হতে শুরু করে, তাই সুমনা নিজের কাঁধেই সংসারের দায়িত্ব নেয়। সে অনেক মুরগি, গরু, ছাগল ইত্যাদি পোষা শুরু করে। সে সারাদিন এসব নিয়েই ব্যস্ত থাকতো। সেদিনও সকালবেলা সে মুরগিগুলোকে খাবার দিচ্ছিল। তখন তার মা সেখানে আসে এবং বলে, সুমনা, ও মা, কোথায় গেলি রে? ও তুই এখানে? দেখ, তোর বাবা ওদিকে চা চা করে চিৎকার করছে। আমি এত করে বললাম যে মেয়েটা ওদিকে ব্যস্ত রয়েছে, আমি তোমায় চা করে দিচ্ছি, কিন্তু কে কার কথাই শোনে। তোর বাবার তো আবার আমার হাতের চা ভালো লাগে না, তোর হাতের চা না হলে সে তো খাবেই না। আরে মা, এটা কি আর নতুন কথা? বাবা তো আজ 10 বছর থেকে আমার হাতেরই চা খাচ্ছে। দাঁড়াও, আমি চট করে চা করে তোমাদের দুজনকে খেতে দিচ্ছি। আচ্ছা আমার মুরগি সোনাগুলো, তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু পরে আসছি, কেমন? এই বলে সুমনা ঘরের ভেতরে যায় এবং কাঠের উনুনে আগুন জ্বালিয়ে চা তৈরি করতে থাকে। কিন্তু ভিজে কাঠ ঠিকভাবে জ্বলতেই চাইছিল না। এমন সময় সুমনা তার বাবাকে বলে, বাবা, আমি তোমাকে কালকে বলেছিলাম না ফেরার সময় একটু শুকনো কাঠ আনবে? এইসব কাঠগুলো ভিজে, এখন কি করে চা তৈরি করি বলো তো? এই যা, আমি তো একেবারে ভুলেই গিয়েছিলাম। মা, আমার তো বয়স হয়েছে, তাই জন্য কোনো কথা মাথায় থাকে না। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি জঙ্গল থেকে কিছু শুকনো কাঠকুটো কেটে আনছি। থাক, এই সাত সকালে খালি পেটে তোমাকে আর এখন কাঠ আনতে যেতে হবে না। তুমি একটু অপেক্ষা করো, আমি চট করে গিয়ে নিয়ে আসছি। এই বলে সুমনা একটি কাটারি হাতে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই কিছু শুকনো কাঠপাতা নিয়ে ফিরে আসে। এরপর সেগুলোকে দিয়ে সে চা তৈরি করে এবং তার বাবা ও মাকে খেতে দেয়। রান্নাবান্না শেষ করে সুমনা তার আবার মুরগিদের কাছে ফিরে আসে। এরপর সে গরু, ছাগল, মুরগি সবাইকেই খেতে দেয় এবং গোয়ালঘর পরিষ্কার করে। সারাদিন সে প্রায় এসব কাজেই কাটিয়ে দিত। বিকেলের দিকে সে এক ঝোড়া ডিম এবং দুধ নিয়ে দোকানে দোকানে গিয়ে দিয়ে আসতো এবং ফেরার সময় টাকা নিয়ে আসে। এটাই ছিল তার প্রতিদিনের রুটিন। সন্ধ্যাবেলা সে আবার কাঠে রান্না করতে বসলে তার মা ললিতা দেবী বলেন, মা, তুই আমাদেরকে একেবারে অকেজো করে তুলছিস। সারাদিন এত পরিশ্রম করিস, আমাকে তো কিছু কাজ করতেই দিস না। অন্তত রাতে রান্নাটুকু আমি করি। আমার তো শরীর একেবারে সুস্থ, তাহলে আমার এত আরাম করে কি হবে বলতো? মা, তোমাকে কে বলেছে বলো তো যে শুধু অসুস্থ মানুষরাই আরাম করতে পারবে? আমি যখন তোমাদের দায়িত্ব নিয়েছি, তাহলে সব দিক থেকেই তোমাদের সুবিধা অসুবিধা দেখা আমারই কাজ। সে তো ঠিক আছে মা, তুই যে আমার এত যত্ন করছিস, তোর বিয়ের পর আমাদের কি হবে বল দেখিনি? তখন তো দুটো বুড়ো বুড়ি একা একাই সবকিছু করতে হবে। কাজ করার অভ্যাস চলে গেলে তখন তো আরো অসুবিধা হবে। আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না মা। কোনো জমিদার বাড়ির ছেলেও যদি এসে আমাকে বিয়ে করতে চায়, তাও আমি এই বাড়ি ছেড়ে যাব না। ছি মা, ও কথা বলতে নেই। এক না একদিন প্রত্যেকটা মেয়েকে নিজের বাড়িতে যেতে হয়। আমাদের তো উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা, তোকে যেন আমরা সুখী দেখতে পাই। হ্যাঁ, একটা ভালো পরিবারের ভালো ছেলের সাথে তোর বিয়ে দিতে পারলে আমরা দুজনেই নিশ্চিন্ত হব। বাবা, তোমরা এভাবে বলছো? আমি চলে গেলে তোমাদের কে দেখবে বলো তো? কেন, আমরা কি বুড়ো হয়ে গেছি? এখন আমরা যথেষ্ট ইয়ং আছি। যখন অনেক বুড়ো হয়ে যাব, তখন না হলে একটা আয়া বা নাচ রেখে দিবি। এখন আমরা অনেক সক্ষম, এখন আমাদের নিজেদের কাজ নিজেরা করতে কোনো অসুবিধা হয় না। এভাবেই সেদিন আলোচনা চলে। পরের দিন সুমনা কুয়ো থেকে জল আনছিল। এমন সময় অনু নামে একটি বাচ্চা মেয়ে কাঁদতে কাঁদতে তার কাছে আসে এবং বলে, দিদি, আমি পড়ে গেছি। ওইদিকে একটা হনুমান আমাকে তাড়া করেছে। আমার খুব ভয় লাগছে। আমি কি করে বাড়ি যাব? এ কি, তোর হাত পা তো সব ছড়ে গেছে, এভাবে ছুটতে গেলি কেন বলতো? এই নে একটু জল খা, আর এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই বলে সুমনা ঘরের ভেতরে যায় এবং একটি পরিষ্কার ছেঁড়া কাপড় ও একটু লতা পাতা নিয়ে আসে। এরপর সে সেই বাচ্চা মেয়েটির আঘাতে পাতা বাটা দিয়ে তারপর কাপড় দিয়ে একটি পট্টি করে দেয়। থ্যাংক ইউ দিদি, এবার রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু তুই এখন বাড়ি যাবি কি করে? দাঁড়া, আমি তোকে দিয়ে আসছি। না দিদি, তোমাকে আর যেতে হবে না। ওই দেখো, আমার বন্ধুরা এসে গেছে, তাই ওদের সাথে আমি চলে যেতে পারবো। আর তাছাড়া হনুমানগুলো তো আর নেই, ওরা মনে হয় আবার জঙ্গলের দিকে চলে গেছে। তুই ঠিক বলছিস তো? ঠিকঠাক ভাবে যেতে পারবি তো? হ্যাঁ দিদি, আমি ঠিকভাবেই যেতে পারবো। এই বলে অনু সুমনার গালে একটি চুমু খায় এবং তাকে টাটা করে সেখান থেকে চলে যায়। দূরে বাইকে দাঁড়িয়ে থাকা পঙ্কজ এই সব কিছুই দেখছিল এবং মনে মনে বলে, আরে এই মেয়েটা তো খুব ভালো, যেমন দেখতে তেমন ব্যবহারটাও খুব ভালো। বাচ্চাটাকে কি সুন্দরভাবে যত্ন করছে। এইরকম যদি একটা মেয়ে আমার জীবন সঙ্গী হিসেবে পেতাম
তাহলে আমার জীবনটা পুরো শুধরে যেত। এই কথা ভাবতে ভাবতে পঙ্কজ সুমনার দিকে এগিয়ে যায় এবং তাকে বলে, হ্যালো ম্যাম, আপনার কাছে একটু কি জল হবে? আসলে গলাটা পুরো শুকিয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আনছি। এই বলে সুমনা বাড়ির ভেতর থেকে গ্লাসে করে 1 গ্লাস জল এনে পঙ্কজকে দেয়। পঙ্কজ সুমনার হাত থেকে জল নিয়ে খেতে শুরু করে। ঠিক এমনই সময় বাড়ির ভেতর থেকে একটি শব্দ ভেসে আসে। সুমনা ছুটে গিয়ে দেখে তার বাবা মেঝেতে পড়ে রয়েছেন। এসব দেখে সুমনা ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। তখন পঙ্কজ সেখানে যায় এবং বলে, ও কি, ওনার তো মনে হচ্ছে মাথা ঘুরে সেন্সলেস হয়ে গেছে। এক কাজ করুন, আমার বাইকে বসিয়ে ওনাকে নিয়ে হাসপাতালে নিয়ে চলুন। আপনার তো ইমিডিয়েটলি চিকিৎসা লাগবে। পঙ্কজের কথা অনুযায়ী সুমনা তার বাবাকে বাইকে বসিয়ে পঙ্কজের সঙ্গে হাসপাতালে যায়। কিছুক্ষণ পর ডাক্তার চিকিৎসা করেন এবং বলেন, শুনুন, খালি পেটে থাকার জন্য ওনার মাথাটা ঘুরে গেছে, তাই জন্য উনি একটু ক্লান্ত হয়ে পড়েছেন। আর দেখছি তো প্রেশারটাও লো আছে। আচ্ছা, আমি কিছু মেডিসিন দিচ্ছি, আর খাওয়া দাওয়াটাও ঠিক মতো করবেন। এই মেডিসিনগুলো ঠিক মতো খাবেন আর খাওয়া দাওয়াটাও ঠিক মতো করবেন। দেখলে তো বাবা, ডাক্তারবাবু কি বললেন? তোমার খাওয়া দাওয়ার প্রতি কিন্তু একদম যত্ন নেই। তুমি বাড়ি চলো, আর এইসব অনিয়ম কিন্তু আমি একদম সহ্য করব না। সুমনা তার বাবার প্রতি এই মিষ্টি শাসন পঙ্কজের খুব ভালো লাগে। সারাদিন সুমনার সঙ্গে থেকে পঙ্কজের তার প্রতি একটি টান তৈরি হয়। বাড়ি ফিরে সে সারা রাত সুমনার কথাই ভাবে। পরের দিন আবার সে সুমনার বাড়িতে আসে এবং বলে, মিস সুমনা বাড়িতে আছেন? আসলে আঙ্কেলের শরীরটা কেমন আছে তা জানতে এলাম। ওনাকে ওষুধ ঠিকঠাক দিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, বাবার শরীরটা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। আর কালকে তাড়াহুড়োতে আপনাকে তো থ্যাংক ইউ বলা হয়নি। আপনি কাল আমার যা বড় উপকার করলেন না, আপনি যদি না থাকতেন তাহলে কাল যে কি হতো কে জানে। আহা, এভাবে বলবেন না। একজন মানুষের বিপদে তো একজন মানুষকে দাঁড়াতেই হয়, এতে থ্যাংক ইউ জানানোর কিছু আছে? যাই হোক, আমার নাম পঙ্কজ, আপনার? এভাবেই পঙ্কজ এবং সুমনার মধ্যে কথাবার্তা হয়। এরপর থেকে পঙ্কজ প্রায়ই তাদের বাড়িতে আসতো এবং তারা সময় কাটাতো। দেখতে দেখতে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। পঙ্কজ সুমনার বাবা মার কাছ থেকে সুমনাকে বিয়ে করার অনুমতি নেয়। এরপর তারা দুজনে মন্দিরে গিয়ে বিয়ে করে এবং পঙ্কজ সুমনাকে নিয়ে তার বাড়িতে এসে উপস্থিত হয়। পঙ্কজের দাদুর বাবা একজন জমিদার ছিলেন। সেই সূত্রে তারা বংশানুক্রমিকভাবে একটি জমিদার বাড়িতেই বসবাস করত। সুমনাকে নিয়ে পঙ্কজ যখনই সেই বাড়িতে উপস্থিত হয়, তখন পঙ্কজের বাবা মা রাধিকা দেবী এবং সংলাপ বাবু সুমনাকে দেখে অত্যন্ত বিরক্ত হয়ে বলেন, এ কি পঙ্কজ, তুই একটা কুড়ে ঘরের মেয়েকে এই জমিদারের বাড়ির বউ করে নিয়ে এলি? আমাদের মান মর্যাদা বংশ পরম্পরা এসব কিছুই ভাবলি না? ছি পঙ্কজ, তুই আমার নাম ধাম পুরো মাটিতে মিশিয়ে দিলি। আমি তো ভাবতেই পারছি না তুই আমার ছেলে হয়ে একটা গরিবের মেয়েকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসবি। বাবা তুমি এভাবে বলো না। সুমনা খুবই ভালো মেয়ে, ওকে একবার সুযোগ দিয়ে দেখো। ও তোমার মান সম্মান কিছুই নষ্ট হতে দেবে না। হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি, আমি আপনাদের বাড়ির যোগ্য বৌমা হয়ে দেখাবো। আপনারা প্লিজ আমার উপরে ভরসা রাখুন। সুমনের বাবা মা রাজি না থাকা সত্ত্বেও তাদের কিছুই করার ছিল না। বাধ্য হয়ে তারা সুমনাকে মেনে নেয়। পরের দিন সকালে সুমনা রান্নাঘরে যায় এবং গ্যাস উনুন দেখে বলে, আরে বাবা, এ তো গ্যাস সিলিন্ডার। আমি তো গ্যাস জ্বালাতেই পারি না, এখন রান্না করব কি করে? এখন যদি মা এসব জানতে পারেন তাহলে খুবই রেগে যাবেন। এবার কি করি? এমন সময় পঙ্কজ সেখানে আসে এবং বলে, আরে সুমনা, তুমি এত টেনশন করো না, আমি তো আছি। আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেবো। এই দেখো, এটা হলো লাইটার, আর এখানে এই যে নবটা ঘুরিয়ে গ্যাস অন হয়। এইবারে এইটা জ্বাললে, এই দেখো কত সহজ কাজ বলো তো। এরপর সুমনা 2-1বার প্র্যাকটিস করে এবং সে গ্যাস জ্বালানো শিখে যায়। এভাবেই পঙ্কজ তাকে মাইক্রো ওভেন চালানো, মিক্সার মেশিন ঘোরানো ইত্যাদি সমস্ত ইলেকট্রিক জিনিসের ব্যবহার শিখিয়ে দেয়। রান্নাবান্না শেষ করে সুমনা টেবিলে খাবার সাজিয়ে রাখে। সুমনার হাতের রান্না খুবই সুস্বাদু ছিল। সবাই তার হাতের খাবার খায় এবং তারা সবাই খুব প্রশংসাও করে। এভাবেই প্রথমবারে সুমনা তার শ্বশুর বাড়িতে সবার মন জিতে নেয়। তাও তার শাশুড়ি রাধিকা দেবী বলেন, খাবার দাবার তো মোটামুটি ভালোই পারো দেখছি। এর মানে এই নয় যে তুমি তোমার সমস্ত পরীক্ষায় পাশ হয়ে গেছো। খাবার দাবার তো ঘরের রান্নার লোকও ভালো করতে পারে। এটা আবার কি এমন বড় কথা হলো? আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমি বাকি পরীক্ষাগুলো পাশ করে যাব মা। ঠিক আছে, সেসব পরে দেখা যাবে। আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি। কাল সন্ধ্যা থেকে আমাদের পোষা বিদেশি পাখিগুলো কেমন যেন ঝিমোচ্ছে। ডাক্তারবাবুকে বলে ওষুধের ব্যবস্থা করতে হবে। এই বলে রাধিকা দেবী সেখান থেকে চলে যান। সুমনা ছাদে গিয়ে পাখিগুলোকে ভালো করে দেখে। এরপর সে রান্নাঘরে এসে হলুদ বাটে এবং সেগুলোকে সেই পাখির গায়ে ভালো করে লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর রাধিকা দেবী বাড়ি ফিরে আসেন এবং বলেন, আজ ডাক্তারবাবু আসেননি। জানি না
পাখিগুলোর কি হবে এবার? মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওদের চিকিৎসা করে দিয়েছি। ওদের সারা শরীরে হলুদ বাটা মাখিয়ে দিয়েছি। আমার মনে হয় কাল সকাল হতে হতেই ওরা সব ভালো হয়ে যাবে। কি তোমার মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? তুমি ওদেরকে হলুদ বাটা মাখিয়েছো? বলি, কে তোমাকে এসব করতে বলেছে শুনি? কোন সাহসে তুমি এসব করতে গেলে? আমার লাখ টাকা দামি পাখিগুলোকে তুমি মেরেই ফেলবে দেখছি। এভাবে রাধিকা দেবী সুমনাকে অনেক ছোট বড় কথা শোনান। রাধিকা দেবীর কথা শুনে সুমনার চোখে জল চলে আসে, কিন্তু সে নিজের চোখের জল আড়াল করে কাজ করতে চলে যায়। সেদিন রাধিকা দেবী খাবার খেতে নামেন না। সংলাপবাবুও রাধিকার উপরে বিরক্ত হয়েছিলেন, তাই তিনি বাইরে থেকে খাবার আনিয়ে খান। পরের দিন সকালে পাখিদের ডাকে রাধিকা দেবীর ঘুম ছাড়ে। তিনি দৌড়ে পাখিদের খাঁচার কাছে যান এবং দেখতে পান সমস্ত পাখি আগের মতোই ছটফট করছে এবং ডাকাডাকিও করছে। তাদের মধ্যে থেকে ঝিমুনি ভাব একদম চলে গেছে। এসব দেখে তিনি অবাক হয়ে যান এবং বলেন, কোথায় গো, তোমরা সবাই শুনছো? আমার পাখিগুলো সব সুস্থ হয়ে গেছে। ওরা আবার আগের মতো ডাকছে, গান গাইছে। রাধিকা দেবীর গলার আওয়াজ পেয়ে পঙ্কজ বেরিয়ে আসে এবং সে বলে, দেখলে তো মা, সুমনা কালকে কত ভালো চিকিৎসা করেছে। তোমার পাখিগুলো সব সুস্থ হয়ে গেল। তুমি শুধু শুধু চিন্তা করছিলে। পঙ্কজের কথা শুনে রাধিকা দেবী খুবই লজ্জিত হয়ে বলেন, আমার খুব বড় ভুল হয়ে গেছে বাবা। আমি বৌমাকে কালকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়েছি, অনেক ছোট বড় অপমানও করেছি, এমনকি ওর বাবা মার শিক্ষা নিয়েও কথা বলেছি। আমার এসব করা একদম ঠিক হয়নি। মা, আপনি শুধু শুধু এসব বলছেন। আমি আপনার কথা কিছুই মনে করিনি। আসলে আমি জানি বাড়িতে পোষা প্রাণী থাকলে তাদের প্রতি কতটা মায়া হয়। আমার বাড়িতেও গরু, ছাগল, মুরগি এসব আমার পোষা ছিল। তাদের জন্য আমার এখনো মন খারাপ করছে। তুমি সমস্ত পরীক্ষায় পাশ হয়ে গেছো মা। আমি সত্যি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, কিন্তু সত্যি তুমি যে এই বাড়ির যোগ্য বৌমা সেটা তুমি প্রমাণ করেছো। এই কথা শুনে সবাই খুবই আনন্দিত হয়। সংলাপবাবুও সুমনার কাছে ক্ষমা চান। এরপর রাধিকা দেবী এবং সংলাপবাবু সুমনার বাবা মা এবং তাদের পোষা সমস্ত কিছুই তাদের বাড়িতে নিয়ে আসেন এবং সেদিন থেকে তারা সবাই একসঙ্গে থাকা শুরু করেন। এর ফলে সুমনার আনন্দের সীমা ছিল না, কারণ একদিকে সে তার শ্বশুরবাড়ির পরিবার, স্বামী, মা, বাবা এদের সঙ্গে থাকতে পারছিল, আবার অন্যদিকে তার পোষা গরু, ছাগল, মুরগি ইত্যাদিও সে আগের মতোই দেখাশোনা করতে পারছিল। উশ্রী এবং মৌলি তাদের মা সুজাতা দেবীর সঙ্গে আলমপুর গ্রামে বাস করত। উশ্রী এবং মৌলির বাবা অনেক আগেই মারা গিয়েছিল, তাই সুজাতা দেবী তার দুই মেয়েকে নিয়ে বহু কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল। খেয়ে পড়ে বাঁচতে সুজাতা দেবীকে লোকের বাড়িতে কাজ করতে হতো। এতে করে কোনো ক্রমে তাদের দুবেলা দুমুঠোই জুটে যেত, কিন্তু তার দুই মেয়ের কোনো প্রকার আবদার সে পূরণ করতে পারত না। এমনই একদিন সুজাতা দেবীর বাড়ির পাশ দিয়ে এক আচারওয়ালা যাচ্ছিল। তখন সুজাতা দেবীর ছোট মেয়ে বলে, এই দিদি, দেখ না ওই আচারওয়ালা যাচ্ছে। আমার না আচার খেতে খুবই ভালো লাগে। এই দিদি, তুই চল না, আমায় আচার কিনে দিবি। হ্যাঁ, আচার তো আমারও অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে তো টাকা নেই যে তোকে আচার কিনে দেব। তার থেকে ভালো তুই বরং মাকে গিয়ে বল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই তো মাও এসে গিয়েছে। মা, আমাকে আচার কিনে দাও না, আমি আচার খাবো। ওই লোকটার কাছে সব রকমেরই আচার আছে। হে ঈশ্বর, এখন আমি কি করব কি জানি। আমার কাছে তো কোনো বাড়তি টাকাও নেই যে এদেরকে 5 টাকার আচার কিনে দেব। এভাবেই শ্রীজাতা দেবী মনে মনে ভাবতে থাকে। তখন তার বড় মেয়ে উশ্রী ওখানেই ছিল। উশ্রী মৌলির থেকে বেশ কিছুটা বড় ছিল, তাই সে পরিবারের কষ্টটা মোটামুটি হলেও বুঝতো। তাই সে তার ছোট বোনকে বলে, এই বোন, এভাবে ওই বাজে আচারের জন্য বায়না করতে নেই, বুঝলি? আর আচার আবার খাই নাকি? আচার খেলে পেটের অনেক যন্ত্রণা হয়। আমি আগের বারে খেয়েছিলাম, আমার তো খুব পটি হচ্ছিল। তার যখন কথাবার্তা বলছিল তখন ওখানে আচারওয়ালাটিও ছিল। তাদের কথাবার্তা শুনে আচারওয়ালাটি বলে, এই যে তোমরা যা বলছো বলো, কিন্তু আমার আচারের নামে একেবারে বদনাম করবে না। আচার খেয়ে যদি পেট খারাপ হতো তাহলে এত কিছুর আচার তৈরি হতো না, বুঝেছো? আমি চালতা থেকে শুরু করে কাঁঠালের পর্যন্ত আচার বিক্রি করি। এদিকে পকেটে টাকা নেই আর আচার খাবে? ভিখিরি কোথাকার। কাকু, আপনি কিছু মনে করবেন না, আসলে আমি আমার বোনকে বোঝানোর জন্যই বলছিলাম। হ্যাঁ, বোঝাও, কিন্তু ভুলভাল বুঝিও না। তোমরা বাচ্চা বলে এখন ছেড়ে দিচ্ছি, কিন্তু এটা যদি বড় কেউ বলতো তাহলে ছেড়ে কাঠামো করে দিতাম, বুঝেছো? এই বলে রাগ দেখিয়ে আচারওয়ালাটি সেখান থেকে চলে যায়।
তখন শ্রীজাতা দেবী মনে মনে ভাবে, মেয়েটা আমার আচার খাওয়ার জন্য এখনো কাঁদছে। এখন আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না। ওদের তো ভালো মন্দ কিছুই খাওয়াতে পারি না, আর আজ এই সামান্য 5 টাকার আচারও কিনে দিতে পারলাম না। তখনও মৌলি আচার খাওয়ার জন্য কেঁদেই যাচ্ছিল। তাকে এরকম কাঁদতে দেখে কিভাবে সে চুপ করাবে কিছুই ভেবে পাচ্ছিল না। এরপর ভাবতে ভাবতে হঠাৎই সুজাতা দেবীর মাথায় একটি বুদ্ধি আসে ও সে বাড়িতেই আচার বানানোর পরিকল্পনা করে এবং সে মৌলিকে বলে, মা মৌলি, তুই এভাবে কাঁদিস না। তুই আচার খাবি তাই তো? আমি বাড়িতেই তোকে আচার বানিয়ে খাওয়াবো। তুই শুনলি না কাঁঠালেরও আচার পাওয়া যায়? কথাটা শোনা মাত্রই মৌলি খুশি হয়ে যায় এবং কান্না থামিয়ে বলে, মা তুমি সত্যি সত্যি আচার বানাবে? মা তুমি আচার বানাতে পারবে? আরে তোর মা পারে না এরকম কোনো কাজ আছে নাকি? আর শোন, আমি আমার শাশুড়ি মা মানে তোর ঠাকুমার কাছ থেকে অনেক রকমের আচার বানানো শিখেছিলাম। আর তোরা শুনলি না কাঁঠালেরও আচার হয়? তা আমাদের গাছে তো অনেকগুলোই কাঁঠাল হয়ে আছে। যদি আমি একটা কাঁঠাল দিয়ে আচার বানাই তাহলে আমার মৌলি সারা বছরই খাবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। তাহলে আমারও আচার খাওয়া হয়ে যাবে। আর এমনিতেও আমার আচার খেতে খুব ভালো লাগে। ও তো আমি মৌলিকে চুপ করানোর জন্যই বলছিলাম। এই বলে তারা তাদের কাঁঠাল গাছের কাছে যায় ও সেখান থেকে একটি কাঁঠাল নিয়ে আসে। এরপর সুজাতা দেবী তার 2 মেয়ের সহযোগিতায় কাঁঠাল দিয়ে সুস্বাদু আচার বানিয়ে ফেলেন। এমনই একদিন সুজাতা দেবী মৌলিকে বলে, এই নে মৌলি, খেয়ে দেখ, আজ আমার কাঁঠালের আচার রেডি। তা আচারটা কেমন খেতে হয়েছে খেয়ে বল তো। মা সত্যি নাকি? এক্ষুনি কাঁঠালের আচার তৈরি হয়ে গেল? আমি তো ভেবেছিলাম অনেক দেরি হবে। তা কই দাও, আমি খাই। হ্যাঁ রে মা, দিচ্ছি, তোদের জন্যই তো বানিয়েছি। এই নে খা। এই বলে সুজাতা দেবী একটি পাত্র করে মৌলিকে আচার খেতে দেয়। আচার খেয়ে মৌলি বলে, মা আচারটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। একেবারে টক ঝাল আচার হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে। তাই নাকি? তুই সত্যি বলছিস? আমি তো ভেবেছিলাম হয়তো ভালোই হবে না। কই দেখি দেখি কাঁঠাল আচার কেমন হয়েছে। ওয়াও মা, এটা খুবই সুস্বাদু হয়েছে আর গন্ধটাও বেশ দারুণ হয়েছে। হ্যাঁ, তা তো হবেই। আমি আগেই তো বললাম তোর মায়ের কাছে কোনো কাজই অসাধ্য নয়, বুঝলি? এনে উশ্রিমা, আচারের জায়গাগুলো ভালো করে তুলে রাখ। যখন মন যাবে তোরা দুজনে অল্প অল্প করে খাবি। শ্রীজাতা দেবীর কথায় তখন 2 বোনই খুব খুশি হয়ে যায়। এভাবেই আনন্দের সঙ্গে তারা দিন কাটাতে থাকে। কিন্তু কয়েক মাস পরই শীতকাল এসে উপস্থিত হয়। তাই শীতের হাত থেকে বাঁচতে সকলেই যে যার ঘর বাড়ি ঠিক করিয়ে নেয়। কিন্তু শ্রীজাতা দেবীর বাড়ি খুবই জীর্ণ ছিল আর তার কাছে এমন কোনো টাকাও ছিল না যে সেটিকে মেরামত করাবে। এমনই একদিন হঠাৎ করে শ্রীজাতা দেবীর খুবই শরীর খারাপ হয়ে যায়, যার ফলে সে কয়েকদিন কাজেও যেতে পারে না। এরই মাঝে একদিন শ্রীজাতা দেবীর খুব জ্বর ওঠে। সেদিন বাড়িতে রান্না করার মতো চাল ছাড়ার কিছুই ছিল না। তখন মৌলি বলে, দিদি আমার খুব জোরে খিদে পেয়েছে, আমাকে খেতে দাও না। সেই সকাল থেকে আমি কিছুই খাইনি। হ্যাঁ রে বোন, দেবো, কিন্তু এখন বাড়িতে তেমন কিছুই নেই, শুধু ভাত আছে, তাও আবার অল্প। এখন মা আগে খেয়ে নিক, তারপর যা বেঁচে থাকবে তুই খাবি। মা ভাত খেলে তবেই ওষুধ খেতে পারবে, খালি পেটে ওষুধ খেতে নেই সোনা। লক্ষ্মী বোনটি আমার বায়না করে না। এভাবেই বোঝালে মৌলি তখন চুপ হয়ে যায়। এদিকে শ্রীজাতা দেবী শুয়ে শুয়ে তাদের সব কথাবার্তাই শুনে ফেলেছিল। কিছুক্ষণ পর উশ্রী সেখানে খাবার ও ওষুধ নিয়ে উপস্থিত হয়। তাকে দেখে তখন শ্রীজাতা দেবী মনে মনে ভাবে, হে ভগবান, আমার ছোট মেয়ে দুটো খাওয়ার জন্য কাঁদছে আর আমি ওদের মুখে কিছুই খাবার দিতে পারছি না। এখন আমি এই খাবার একা কিভাবে খেতে পারবো? তুমি এরকম জীবন থেকে মুক্তি দাও ভগবান। কি হলো মা, তুমি ভাতটা খেয়ে নাও, তারপর তোমাকে ওষুধ খাওয়াতে হবে। হ্যাঁ রে মা, খাবো। আর তুই মৌলিকে ডেকে দে, আমি ওকে সঙ্গে নিয়েই খাবো। না মা, মৌলি খাবে না, ওকে আমি খাইয়ে দিয়েছি। তুমি এখন পেট ভরে খাও, একটিও ভাত নষ্ট করবে না কিন্তু। উর্মির মুখে এরকম কথা শুনে শ্রীজাতা দেবীর আরও কান্না পেয়ে যায়। এরপর তিনি অসুস্থ শরীর নিয়ে কান্নাকাটি করতে থাকে। তখন শীতকালের সময় হওয়ায় বাইরে ঝোড়ো হাওয়া বইছিল ও শেষে বৃষ্টিও শুরু হয়। এদিকে তাদের বাড়ির অবস্থা খারাপ হওয়ায়
বৃষ্টি এবং ঝোড়ো বাতাস ঘরে প্রবেশ করতে থাকে। তাই শ্রীজাতা দেবীর অবস্থা আরো খারাপ হতে থাকে। শ্রীজাতা দেবী তার 2 মেয়েকে ডেকে বলে, মা উশরি, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি যাওয়ার পর বোনের দায়িত্ব কিন্তু তোকেই নিতে হবে রে মা। মা, তোমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। আমি তোমার কিচ্ছু হতে দেব না মা। এই নাও, এই ওষুধটা খেলে তুমি ভালো হয়ে যাবে। না রে মা, তার আর কোনোই প্রয়োজন নেই। আমার সময় শেষ। কিন্তু যাওয়ার আগে তুই আমায় কথা দে, তুই কোনোদিন ভিক্ষার ঝোলা হাতে নিবি না, আর কারোর কাছে হাতও পাতবি না। মাথা উঁচু করে পরিশ্রম করে বাঁচবি। কথা দে মা। মায়ের এরকম কথা শুনে উশরি বলার মতো কোনোই ভাষা খুঁজে পাচ্ছিল না। তার সত্ত্বেও সে তার মাকে বলে, মা, তুমি চিন্তা করো না, আমি পরিশ্রম করে মাথা উঁচু করেই বাঁচবো। এভাবেই কথা বলতে বলতে হঠাৎ শ্রীজাতা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর তার 2 মেয়েই কান্নাকাটি করতে থাকে। তখন মৌলি বলে, দিদি দিদি, মার কথা বলছে না কেন? ও মাম্মা, কথা বলো না। বোন, মা আমাদের ছেড়ে চলে গেছে, মার কোনোদিনও কথা বলবে না। এরপর তারা 2 অনাথ বোন অনেক কষ্ট করেই একাকী দিন কাটাতে থাকে। এমনই একদিন মৌলি বলে, দিদি, আমাকে খেতে দাও, আমার খুব জোরে খিদে লাগছে। হ্যাঁ রে বোন, দিচ্ছি। বাড়িতে তো তেমন কিছুই নেই, মায়ের হাতে তৈরি আচার আছে। তুই কি আচার দিয়ে ভাত খাবি বোন? হ্যাঁ দিদি, তুমি তাই দাও, মায়ের হাতের আচার খুব টেস্টি। এরপর উশরি আচার দিয়েই তার বোনকে ভাত দেয়, আর মনে মনে ভাবে, আজ তো কোনো রকমে দিন কেটে গেল, কাল থেকে কি হবে কি জানি। এই সব ভাবতে ভাবতে উশরির মাথায় একটা বুদ্ধি আসে। সে আচার বিক্রি করার সিদ্ধান্ত নেয়। উশরি তার মায়ের সঙ্গে থেকে আচার বানানোটা ভালোই শিখেছিল। এরপর সে তার বোনকে সঙ্গে নিয়ে আচার তৈরি করে বিক্রি করতে বাজারে যায়। তারপর, আচার নিয়ে যাও, আচার খুব সুস্বাদু টক ঝাল আচার, একবার খেলে বারবার খেতে মন যাবে। হ্যাঁ হ্যাঁ কাকু কাকিমারা, আমাদের কাঁঠালের সুস্বাদু আচার খেয়ে যান, আমাদের হাতের বিখ্যাত কাঁঠালের আচার। এভাবেই তারা 2 বোন হেঁকে হেঁকে আচার বিক্রি করতে থাকে। সারাদিন এভাবে চিৎকার করে বিক্রি করে তারা দিন শেষে বাড়ি ফিরে যায়। এরপর উশরি মন খারাপ করে বসে থাকে। তখন মৌলি বলে, দিদি, কি হলো তোমার, মন খারাপ কেন? বোন, সারাদিন হেঁকে হেঁকে আচার বিক্রি করে এই কটা টাকা রোজগার হয়েছে, হিসাব করে দেখলে আমাদের বেশি লাভই হয়নি। আরে দিদি, তুমি চিন্তা করো না, আজ তো বিক্রির প্রথম দিন, তুমি দেখবে আমাদের আচার খুব তাড়াতাড়ি বিখ্যাত হয়ে যাবে। এভাবেই তারা 2 বোন কথাবার্তা বলতে থাকে, আর এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন বাজারে আচার বিক্রি করতে গেলে একজন মহিলা তাদের কাছে গিয়ে বলে, কিরে মামনিরা, কত করে দিচ্ছিস কাঁঠাল আচার? ওই তো কাকিমা, 1 কিলো 50 টাকা। আমাকে 5 কিলো দে তাহলে, কিন্তু তার আগে দেখি তোদের আচার কেমন খেতে, দেখতেই সুন্দর নাকি খেতেও সুস্বাদু। এই বলে উশরি মহিলাটিকে 1 টুকরো কাঁঠাল আচার দেয়। তারপর সে আচার খেয়ে বলে, বাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ, আমাকে 5 কিলো প্যাক করে দে। এভাবেই সকলে তাদের আচার কিনতে থাকে এবং প্রশংসা করতে থাকে। এরকম করে তাদের সমস্ত আচার সেদিন বিক্রি হয়ে যায়। বেশ কয়েকদিন এভাবেই কাটতে থাকে এবং তারা লাভবান হতে থাকে। এরপর একদিন একটা 5 স্টার হোটেলের মালিক তাদের খোঁজে আসে এবং উশরিকে বলে, আপনি কি সেই উর্সি শর্মা যার কাঁঠালের আচারের প্রশংসা সকলের মুখে মুখে শোনা যায়? এখন তো শহরেও আপনার নাম ছড়িয়ে গেছে, তা আপনার জন্য আমি একটা অফার নিয়ে এসেছি। বাবু, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, একটু ভালো করে বলবেন দয়া করে। আমি শহর থেকে আসছি, আমি একটা 5 স্টার হোটেলের মালিক। আমাদের ওখানে 5 স্টার হোটেলে একটি স্পেশাল আচার দেওয়া হয়, আর এই স্পেশাল আচারের জন্য হোটেলের প্রশংসা আরও অনেক গুণ বৃদ্ধি পায়। তাই আমি আমার স্পেশাল আচার তোমার হাতের কাঁঠালের তৈরি আচার দিয়েই করাতে চাই। এটা শুনে তারা 2 বোন খুবই খুশি হয়ে যায় এবং সেই হোটেল মালিকের প্রস্তাব গ্রহণ করে নেয়। এরপর তারা 2 বোন মিলে
অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই আচার তৈরি করে সাপ্লাই করতে থাকে, যার ফলে তারা অনেক লাভবান হতে থাকে এবং তারা একটি আচার দোকান খুলে ফেলে, যাতে করে তাদের আর্থিক সমস্যার পরিবর্তন ঘটে আর তারা দুই বোন মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।